নগর গ্রাম মফস্বলের নানা পেশার মানুষকে নিবিড়ভাবে দেখেছেন, অনুভব করেছেন। রবীন্দ্রনাথ জীবনানন্দ মানিকের থেকে চয়ন করেছেন অনুপ্রেরণা, অনুসরণ করেছেন শুধু নিজেকে। তিনি ছাড়া বাংলাদেশে তাঁর আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, এখনো নেই। নিজের মহিমায় তিনি একক, তিনি এক ও অনন্য হুমায়ুন আহমেদ। শুধুবৃন্দ, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত আজকের এই সেমিনারে বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। আজকের সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন কথা সাহিত্যিক সালাউদ্দিন শুভ্র। আলোচনা করবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কথা সাহিত্যিক আহমেদ মাওলা এবং ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের অধ্যাপক সুমন রহমান। সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির সংস্কৃতি পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক ডক্টর সরকার আমিন। আমি এখন সেমিনারের সম্মানিত প্রবন্ধকার, আলোচকবৃন্দ, সভাপতি ও স্বাগত বক্তাকে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে মূল অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির সংস্কৃতি পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক ডক্টর সরকার আমিন। আজকের এই অনুষ্ঠানের সভাপতি বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। মঞ্চে আপনারা যাদের দেখতে পাচ্ছেন অধ্যাপক আহমেদ মাওলা, অধ্যাপক সুমন রহমান। প্রবন্ধ উপস্থাপন করবেন কথা সাহিত্যিক সালাউদ্দিন শুভ্র। আমি মঞ্চে যারা বসে আছেন এবং সামনে যারা বসে আছেন আপনাদের সবাইকে বাংলা একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাই। আপনারা এরই মধ্যে জেনেছেন যে আমরা হুমায়ুন আহমেদকে নিয়ে আজকের এই অনুষ্ঠানে সাজিয়েছি। প্রবন্ধ পাঠ হবে এবং আলোচনা হবে। আমি হুমায়ুন আহমেদ সম্পর্কে যে কথাটা বলতে চাই যে স্বাধীনতার পরে সাহিত্যে সবচেয়ে যিনি জনপ্রিয় সাহিত্যিক তিনি ছিলেন হুমায়ুন আহমেদ। জনপ্রিয়, আমি প্রিয় শব্দটার দিকে গুরুত্ব দিচ্ছি। তিনি খুব প্রিয় সাহিত্যিক ছিলেন, নাট্যকার ছিলেন। তার জীবনও ছিল অত্যন্ত আকর্ষণীয়। তিনি যখন আড্ডায় বসতেন হাসতেন, হাসাতে পারতেন। সবকিছু মিলিয়ে হুমায়ুন আহমেদ হচ্ছে একটি আনন্দের নাম। 1971 সালের পরে বাংলাদেশ বিকশিত হয়েছে। 71-এর পরে আপনারা জানেন যে আমাদের অর্থনৈতিক বিপর্যয় ছিল, রাজনৈতিক অস্থিরতা ছিল, স্বৈরশাসন ছিল, মানে একটা অসুখী বাংলাদেশই মোটামুটি ছিল। কিন্তু সেই অসুখী বাংলাদেশে হুমায়ুন আহমেদকে যখন আমরা পড়তাম তখন আমরা খুব সুখী বোধ করতাম। আমার মনে আছে একজন বলেছিলেন যে বেদের মেয়ে জ্যোৎস্না হচ্ছে জনপ্রিয় সাধারণ মানুষের, সাধারণ মানুষ মানে শ্রমজীবী জনতার কাছে, আর হুমায়ুন আহমেদ জনপ্রিয় হচ্ছে মধ্যবিত্ত মানুষের কাছে। উনি সেই ব্যাখ্যাটা দিয়েছিলেন যে সারাদিন কাজ করার পর সিনেমার হলে গিয়ে কিংবা টিভির পর্দায় কেউ আর কঠোর বাস্তবতা দেখতে চায় না, একটু আনন্দ পেতে চায়, একটু হারিয়ে যেতে চায়, পালিয়ে যেতে চায়। বেদের মেয়ে জ্যোৎস্না জাতীয় যে ফ্যান্টাসি, ওর মধ্যে শ্রমজীবী মানুষ এক ধরনের পালিয়ে যাওয়া, একটু আশ্রয় খুঁজে পাওয়া, এই ব্যাপারটা ছিল। আর হুমায়ুন আহমেদ মধ্যবিত্তের যে আশ্রয়, মধ্যবিত্তের যে একটু আনন্দিত থাকা, সেটা তৈরি করেছিলেন। কে এই মন্তব্য আমার কাছে করেছিলেন আজকে আর মনে নেই, কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে কথাটা কিন্তু ভেবে দেখার মতো।
হুমায়ূন আহমেদের নাটকের কথা বলি, গল্পের কথা বলি, আমরা যখন পাঠ করতে শুরু করি তখন তার গদ্যের যে জাদু, সেই জাদু আমাদেরকে টেনে নিয়ে যায় গল্পের ভেতরে। আমার নিজের মনে আছে হুমায়ূন আহমেদের একটা উপন্যাস হাতে নেওয়ার পর শেষ না করে কিন্তু রাতে ঘুমোতে পারতাম না। আমি অনেক বই অনেক ধীরে ধীরে পড়ি, কিন্তু হুমায়ূন আহমেদকে কিন্তু একবার শুরু করলে শেষ করতে হতো। এই যে একটা জাদু, এই জাদু মানে গল্প বলার জাদু। এবং আপনারা জানেন যে যে অঞ্চল থেকে তিনি এসেছেন সে অঞ্চলের মানুষেরা অনেক রসিক, তারা নানা রকম ঠাট্টা মস্করার মধ্যেই কথা বলতে, সত্য কথা বলেন। বিশেষ করে আমাদের যে অঞ্চল হুমায়ূন আহমেদের জন্ম, এই যে রসময়তা সেটা তিনি তার সাহিত্যে দারুণভাবে তুলে ধরেছেন। আর নাটকগুলোর মধ্যে দেখবেন সংলাপ, ছোট ছোট সংলাপ, কিন্তু একটা সংলাপের মধ্যে দিয়ে একটা চরিত্র কথা বলে ওঠে। একটা চরিত্রকে চিনতে হলে আর বেশি কিছু লাগে না, একটা সংলাপই যথেষ্ট। সংলাপের মধ্যেও তিনি জাদুময়তার প্রয়োগ করেছেন। জাদু শব্দটা বারবার আমি বলছি যে একটা বিস্ময় বা অভাবিত একটা পরিবেশ তৈরি করে ফেলতে তিনি পারতেন। তার ছিল পরিমিতি বোধ, কোথায় থামতে হবে, চরিত্রটাকে কোথায় থামিয়ে দিতে হবে, উনি খুব ভালো জানতেন। হুমায়ূন আহমেদকে আমরা মধ্যবিত্তের প্রতিনিধি হিসাবে ভাবি, কিন্তু হুমায়ূন আহমেদের গল্পে নিম্নবিত্তের মানুষও কিন্তু এসছে, সাধারণ একেবারে শ্রমজীবী জনতাও কিন্তু এসছেন, এবং সব কিছুর মধ্যে একটা আনন্দের মিশ্রণ দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু বিষাদ কি ছিল না? হ্যাঁ, বিষাদও ছিল। হুমায়ূন আহমেদের উপন্যাস আমি বা নাটক আমার কন্যাদের সঙ্গে যখন নিয়ে বসতাম একটু লজ্জিত হতাম, কারণ ক্ষণে ক্ষণে চোখে পানি নিয়ে আসতো ডায়লগ, ক্ষণে ক্ষণে আবার হাসতে হতো। তো এই বাচ্চা শিশু এবং ওরা তখন কিশোর কিশোরী, এদের সঙ্গে বসে আমি যখন নাটক দেখতাম তখন আমি একটু নিজেকে লুকাতাম, কারণ চোখের কোণে জল নিয়ে আসার যে দক্ষতা সেটা হুমায়ূন আহমেদের ছিল। যাই হোক বন্ধুগণ, আপনারা মূল প্রাবন্ধিকের কাছে শুনবেন বিস্তারিত, এবং দুজন আলোচক এসছেন, আমাদের সভাপতি মহোদয় দারুণ বলেন, তো সবাই তাদের বক্তব্য শুনবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। শুধুমাত্র অনুষ্ঠানটি বাংলা একাডেমির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এবার হুমায়ূন আহমেদ ও বাংলাদেশের মধ্যবিত্ত শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন কথা সাহিত্যিক সারুদ্দিন শুভ্র। ধন্যবাদ। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, সুমন রহমান, আমার বড় ভাই সুমন ভাই, আহমেদ মাওলা এবং সরকার আমিন ভাই, সবাইকে শুভেচ্ছা। আমি আসলে প্রবন্ধটা পড়তে চাইছি না, প্রায় ৭,০০০ শব্দের একটা প্রবন্ধ, আবার ৭,০০০ শব্দ দেখে দেখে পড়ার মধ্যে মানে সাধারণত দর্শক শ্রোতারা বিরক্ত হন। ফলে আমি বরং প্রবন্ধ নিয়ে কিছু কথা বলি, এর বাইরে কিছু কথা বলি। হুমায়ূন পাঠের অভিজ্ঞতা বা তার সাহিত্য নিয়ে আমি আসলে কি লিখতে চেয়েছি। তো প্রবন্ধটা লিখে আমার কাছে মনে হয়েছে যে সাধারণত লেখালেখির পরে এটা মনে হয়, আমি উপন্যাস লিখি, গল্প লিখি, তো পরে মনে হয় যে এই জিনিসটা বাদ পড়লো, ওই জিনিসটা বাদ পড়লো। তো এই ক্ষেত্রে লেখার পরে মনে হচ্ছে যে এই বিভিন্ন আর কিছু বিষয় আসলে যুক্ত হতে পারতো। এটা লেখালেখির প্রসেসটাই এরকম, এটা একটা নেভার এন্ডিং বিষয়। তো প্রবন্ধ যখন বাংলা একাডেমিতে জমা দিলাম, জমা দেওয়ার আগে পরে আমি হুমায়ূন আহমেদ পড়ছিলাম। তো হুমায়ূন আহমেদের সাধারণত চরিত্রগুলোর মধ্যে এরকম থাকে যে বলতেছে যে ভালো, মুখে মুখে বলতেছে ভালো, কিন্তু মনে মনে গালি দিচ্ছে যে দূর কিছুই হয় নাই, কি লিখছে। তো আমি জানি না প্রবন্ধ পড়ে এরকম যারা পড়ছে তাদের মনে হয়েছে কিনা, মনে হওয়ার কথা। আমি ঠিক ওই অর্থে প্রবন্ধ লিখি না, মানে প্রবন্ধ বলতে গেলে আমরা যখন একাডেমিক পড়াশোনায় ছিলাম তখন প্রবন্ধের একটা স্ট্রাকচার, একটা ফরম্যাট ছিল। তো সেই ফরম্যাটের মধ্যে প্রবন্ধ লেখার অভ্যাস আমার কখনো ছিল না। এটাও আমি আসলে প্রবন্ধ মাথায় নিয়ে লিখেছি তা না, এই লেখাটা আমার দীর্ঘদিনের একটা প্রসেস। যখন হুমায়ূন আহমেদ মারা যান তারপর থেকে আমরা তাকে নিয়ে তুমুল আড্ডা দিতে থাকি, কথা বলতে থাকি, বিভিন্ন অনুষ্ঠানও হয় তাকে নিয়ে। তখন ভেবেছিলাম যে হুমায়ূন আহমেদকে নিয়ে একটা লেখা তৈরি করব। তো তখন সাহিত্যে তখন হুমায়ূন আহমেদ কেন লোকে এত পড়ে, এই এত পড়ার কারণ অনুসন্ধান করার একটা চেষ্টা আমার সবসময় ছিল। ওই সময় থেকে শুরু হয়। তখন আমি একটা
লেখা তৈরি করি, সেটা একটা অনলাইনে পাবলিশ হয়। পরে বাজে হুমায়ুন নামে একটা সংকলন হয় হুমায়ুন আহমেদকে নিয়ে, সেখানে আবার আরেকটু লিখি। তো আমার আসলে মূল ছিল যে মধ্যবিত্ত মানসিকতার ভেতর হুমায়ুন কিভাবে আসলে প্রবেশ করলেন, মানে কেন আমাদের মধ্যবিত্ত এত করে হুমায়ুন পড়লো। এই লেখায় এসে আমি মোটামুটি একটা কমপ্লিট আইডিয়া বা আমার কথাটা মোটামুটি ভাবে বলতে পেরেছি, কিন্তু আরো অনেক কিছু বাদ রয়ে গেছে। আসলে প্রবন্ধটা অলরেডি ৭,০০০ শব্দ হয়েছে, যদি আরো সময় থাকে বা আরো সেরকম সাপোর্ট থাকে তাহলে হয়তো উপন্যাসটা পরে প্রবন্ধটা পরে আরো বাড়ানো যাবে। কিন্তু হুমায়ুন কিভাবে মধ্যবিত্তের মধ্যে ঢুকলেন, এটা আমার মনে হয় যে আমি যখন অন্য দুইটা লেখা শুরু করে লিখেছিলাম, তখন আমার নিজের অভিজ্ঞতাটা আমি বলেছিলাম। মানে আমার যেহেতু প্রবন্ধের ঢঙে আমি লিখি না, একটু নিজের অভিজ্ঞতা নিজের কথা দিয়ে লিখতে পছন্দ করি সহজ সরল ভাষায়। তো সে কারণে আমি নিজের কিভাবে হুমায়ুন আহমেদের সাথে যুক্ত হয়েছিলাম সেটা ওই দুই লেখায় ছিল, যেটা এখানে নাই। তো আমি সেটা একটু বলি। আমি বড় হই ফেনী, মফস্বল শহর। তখন আমাদের এক আত্মীয় ছিলেন, আপনারা চিনবেন তাকে, নাম বলবো না আমি, উনি একজন বিখ্যাত সাংবাদিক, ঢাকার মানে থাকেন, দেশের বাইরে থাকেন, ইউটিউবে বিভিন্ন গুরুত্বপূর্ণ টক শো এবং সাংবাদিকতা করে থাকেন। তিনি আমার সম্পর্কে ভাগিনা হন, যদিও বয়সে আমার বড়, একটু দুঃসম্পর্কের ভাগিনা। ওনার দুই বোন ছিল, সেই দুই বোন আমাদের বাসায় আসতেন বা তার বাবা মাও আসতো। তারা খুব মানে রোমান্টিক জলি মাইন্ডেড পরিবার, আধুনিক শুদ্ধ ভাষায় কথা বলতেন, তারপর হচ্ছে সুন্দর পোশাক পরতেন। তাদের একটা বাড়ি ছিল, আমরা থাকতাম ভাড়া বাড়িতে, তারা নিজস্ব বাড়িতে ছিল, একতলা একটা বাড়ি, সামনে একটু বাগান মতো সুন্দর, বাসায় অনেক বই, ছাদটা যদিও তখন হয় নাই, কিন্তু গাছ ছিল, ফুল গাছ ছিল। এবং তারা সবসময় খুব হাসি খুশি মজা করতে পছন্দ করতেন। আমরা যেমন একটু রিজিড পরিবার, মানে নিয়ম কানুন, নীতি নৈতিকতা, এথিক্স, লেখাপড়া, রেজাল্ট কি হলো, এগুলোর মধ্যে দিয়ে ব্যস্ত। এগুলো সবসময় মেনে চলি। বড়জনকে সালাম দেয়া, তাদেরকে জি করে কথা বলা, তারপর ধরেন বৃষ্টিতে না ভেজা, এরকম নানা কিছু। এই যে নানা নিয়ম কানুনের মধ্যে তারা যখন বাসায় আসতো, আমাদের বাসার পরিবেশটা চেঞ্জ হয়ে যেত। আমরা খুব হাসি খুশি, তারাও খুব মজা করতো। এবং যে মজাটা আসলে শুধু আমরা কাজিনরা করতাম বা সমবয়সীরা করতাম, মুরব্বীদের সঙ্গে যে মজা করা যেত না, তারা দেখাইলো যে না, মজা মুরব্বীদের সঙ্গেও করা যায়। তাদের এই আচরণগুলো, মানে তাদের এই বিহেভিয়ার গুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। তো আমি তখন তারা আমাকে বললো হুমায়ুন আহমেদের কথা, এবং সারাক্ষণ আমাকে বলতে থাকে, তুমি হুমায়ুন পড়ো না, ধর তুমি কিছুই জানো না, তুমি কিছুই বোঝো না। তা আমি তখন আগ্রহী হই হুমায়ুন পড়তে। তা আমাদের বাসায় আবার হুমায়ুন ছিল নিষিদ্ধ। এখানে একটু প্রসঙ্গক্রমে বলি, আমি সেলিম আল দ্বীনের ভাতিজা। তো উনি আমাদের উপর খুব কড়া ভাবে করতেন যে হুমায়ুন পড়া যাবে না, কারণ হুমায়ুনের কোনো সাহিত্য নাই, শিল্প নাই, হুমায়ুন হচ্ছে ফালতু লোকের জিনিস, হ্যাঁ, এটা বলতেন। তো ফলে আমার জন্য আরো কঠিন ছিল হুমায়ুন পড়া। আমি ওদের কাছ থেকে কিভাবে হুমায়ুন সংগ্রহ করব এবং পড়বো, কারণ কেনার তো টাকা থাকতো না, স্কুলে পড়ি, সেটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। তো আমার কাজিনদের সঙ্গে আমি তাদের বাসায় যাইতাম, গিয়ে একটা বই চেয়ে নিতাম, চেয়ে সেটা জামার ভেতর লুকায় বাসায় আনতাম, বাসায় এনে লুকায় লুকায় পড়তাম। লুকায় পড়তে গেলেও ধরা খেয়ে গেছি। ধরা খেয়ে যাওয়ার পর বকাও শুনছি, যেহেতু হুমায়ুন নিষেধ। আমাদের বাসায় হুমায়ুনের নাটক দেখাটাও এক ধরনের নিষেধাজ্ঞার মধ্যে ছিল, যদিও পরে সেগুলো ভেঙে গেছে এবং আমরা হুমায়ুন পড়তে শুরু করি এবং নাটকও দেখতে শুরু করি। কিন্তু এই যে হুমায়ুন হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মধ্যে কিভাবে ঢুকলো, সেটা বলতেছিলাম আর কি। যে মানে একটা রেস্ট্রিকশন আমার সামনে থাকার পরও আমি হুমায়ুন পড়তে প্রলুব্ধ হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে মানে আমাদের যে সমস্ত ট্যাবু ছিল, সোশ্যাল ট্যাবু বা ফ্যামিলি ট্যাবু, মধ্যবিত্ত পরিবারের মধ্যে এই যে একটা সিরিয়াস একটা ভঙ্গি চাপানো বা হচ্ছে মানে একটা পোশাক, হ্যাঁ, গাম্ভীর্যের একটা পোশাক এবং লেখাপড়া, মানে জীবনটাকে একটা সংকীর্ণ বা একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে রাখার যে আমাদের ফ্যামিলি ভ্যালুস, এগুলো হুমায়ুন আহমেদ এসে নষ্ট করে দেয় বলতে উনি জীবনটাকে দেখান জীবনে আরো অনেক আনন্দ আছে, মজা আছে, হ্যাঁ, এবং জীবনটা খুব হালকা। তো এভাবে হুমায়ুনের সঙ্গে আমার পরিচয় শুরু, যেটা ওই প্রবন্ধে আমি লিখেছিলাম। পরে নতুন এই প্রবন্ধে সেই অংশ
অংশটুকু নাই। এর বাইরে আমি যখন লিখছিলাম এই প্রবন্ধে আমি কুন্ডেরার কিছু কোট ইউজ করেছি। কুন্ডেরার একটা ইন্টারভিউ আমি তখন পড়ছিলাম এবং আমার কাছে মনে হয়েছে যে কুন্ডেরার এই মানে যে থিওরিগুলো বা তার যে কথাগুলো সেগুলো এই প্রবন্ধে থাকুক, কারণ কুন্ডেরা যেভাবে সাহিত্যকে ডিসক্রাইব করতে চেয়েছেন বা চিহ্নিত করতে চেয়েছেন সেটা আমিও অনেকটা সেই ধরনের সাহিত্যের প্রতি আমার ঝোঁক আছে বা ট্রেন্ড, আমি আমার লেখালেখির দৃষ্টিভঙ্গিটা ওই রকম, ফিলোসফিটা ওই রকম, ফলে কুন্ডেরার কোটগুলো আমি রেখেছি। এর বাইরে আমি বাংলা ভাষার যে সাহিত্য, বিশেষ করে ধরেন মানে বঙ্কিমচন্দ্র হাত ধরে উপন্যাস শুরু, রবীন্দ্রনাথ, আমি কোনো ডিটেলস আলোচনায় যাই নাই, আমি 1-2 লাইন করেই সেগুলো উল্লেখ করছি যে এই ধারাবাহিকতার মধ্যে হুমায়ুন চলে আসলেন। মানে আমরা কিন্তু দেখেন যে বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র জনপ্রিয়, শরৎচন্দ্রের কথা আছে এবং কি কাসেম বিন আবু বাকার বা এমডি মুরাদ এনাদের কথাও আছে, এখানে নামগুলো আছে। তো এই রকম সাহিত্য মানে যেটা হুমায়ুনের সাহিত্য, এদের সাথে বাকিদের কিন্তু কোনো মিল আমরা পাই না। মানে আমরা যখন ধরেন আমাদের এখানে আখতারুজ্জামান ইলিয়াস লিখছেন, শওকত আলী লিখছেন, সৈয়দ শামসুল হক লিখছেন, বা তারও আগে পরে ওয়ালিউল্লাহ লিখছেন, মাহমুদুল হক লিখছেন, কিন্তু হুমায়ুন কোথায়? মানে হুমায়ুন হচ্ছেন এদের সবার বাইরের একজন লেখক। সেই বিষয়টা আমি রাখতে চেয়েছি, অর্থাৎ বাংলা সাহিত্যে আরো যারা লেখালেখি করেছেন উল্লেখযোগ্য কয়েকটি নামের মধ্যে, সেখানে আমি দেখাতে চেয়েছি যে হুমায়ুন কি করে ব্যতিক্রম অন্যদের চেয়ে। আর আমি মানে আমার টাইটেলটা হচ্ছে হুমায়ুন আহমেদ ও বাংলাদেশের মধ্যবিত্ত। এই বাংলাদেশের মধ্যবিত্তের উপর আমি আসলে একটা ফোকাসটা করতে চেয়েছি যে কেন বাংলাদেশের মধ্যবিত্ত এই হুমায়ুন আহমেদকে পড়তে শুরু করে। তো সেখানে এক ধরনের একটা আলাপ আমি তুলেছি, কিছু উদ্ধৃতি দিয়েছি, নীরজ সি চৌধুরীর একটা উদ্ধৃতি আছে, বদরুদ্দিন উমরের আছে। এর বাইরে আমার নিজস্ব অভিজ্ঞতা পড়াশোনা থেকে আমি সংক্ষেপে বলে গেছি বিষয়গুলো। আসলে ওই অর্থে মানে রেফারেন্স দেয়া বা অন্য কে কি লিখেছেন উদ্ধৃতি দিয়ে লেখাটা আমার কাছে খুব কষ্টকর মনে হয়, বরং তার চেয়ে আমি নিজে যা বুঝেছি, আমার পড়াশোনার স্মৃতি, নিজের জীবন অভিজ্ঞতা থেকে যা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যা বুঝেছি, সেই হিসাবে মধ্যবিত্তকে তুলে ধরেছে এখানে। সেই মধ্যবিত্তের ভেতর আমি একটু শুধু নীরজ সি চৌধুরীর কথাটা বলি। আপনারা তো চেনেন নীরজ সি চৌধুরীকে, উনি খুবই উচ্চশিক্ষিত, বিদেশে গিয়ে লেখাপড়া করা এবং সেখানেই জীবনযাপন করে অভ্যস্ত একজন লোক। আবার তিনি হচ্ছে আমাদের বাংলা ভাষার লোক, কিন্তু তিনি যখন তিনি মধ্যবিত্তকে তিনি এভাবে দেখতেছেন যে এই যে উচ্চশিক্ষিত নীরজ সি চৌধুরী, তার একজন আত্মীয় থাকে যে একেবারে হচ্ছে মানে মানে শিক্ষা দীক্ষা এগুলো নিয়ে তার কোনো টেনশন নাই বা সেইগুলোর সাথে পরিচিত না, তারই পরিচিত। যেমন নীরজ সি চৌধুরীর বর্ণনাটা হচ্ছে এরকম, তিনি সকালবেলা উঠে পুকুরে গোসল করতে গেছেন বা হাত মুখ ধুতে গেছেন, তিনি দেখলেন যে তার 2 আত্মীয়া তারা কথা বলতেছে, স্ল্যাং ইউজ করতেছে। মানে মধ্যবিত্ত কিন্তু এরকম একটা কোনো বিষয় না যে আপনি শিক্ষিত হবেন মানে আপনার পরিবারের সবাই শিক্ষিত, সবাই শুদ্ধ ভাষায় কথা বলতেছে, সবাই রুচিশীল, সবাই বই পড়ে, এরকম না। কিন্তু মধ্যবিত্ত কিন্তু মানে এরকম এই যে নিম্নবিত্তের সাথে বা এরকম স্ল্যাং শব্দ কিন্তু তার পরিবারে চলে, কিন্তু সে একটা ভাব দেখায় যে না, তার মধ্যে কোনো স্ল্যাং সে ইউজ করে না, পরিমিত ভাষায় কথা বলে, সে সুন্দর পোশাক পরে ইত্যাদি ইত্যাদি। কিন্তু নীরজ সি চৌধুরী বলতেছেন যে না, বাঙালি মধ্যবিত্ত শ্রেণী আসলে এরকম না, বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে এই বৈপরীত্যটা আছে। তো হুমায়ুনে দেখবেন যে এই জিনিসটা আছে, মানে হুমায়ুনের নাটকগুলো যদি আপনারা দেখেন বা নিশ্চয়ই দেখছেন, এখন তো রিলসে, ফেসবুক ভিডিওতে, ইউটিউবে পাওয়া যায় যে কাজের লোকজন নানা ধরনের এমন কিছু কাজ করে, মানে পরিবারের যিনি কর্তা তিনি খুব গম্ভীর, তিনি বেশ পরিমিত পরিশীলিত ভাষায় কথা বলেন, কিন্তু তাদের পরিবারের একজন কেউ থাকেন গ্রাম থেকে চলে আসে, যে উল্টাপাল্টা কথা বলে, হ্যাঁ, অন্য ধরনের এমন কিছু বলে যেটা মধ্যবিত্তীয় ভঙ্গির সঙ্গে যায় না। ফলে বাঙালি বা বাংলাদেশি মধ্যবিত্ত শ্রেণী, আমি বাংলাদেশি বলতে চেয়েছি আসলে, এখানে বাঙালি বলার চেয়ে আমার ঝোঁকটা বেশি ছিল বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা। ফলে বাংলাদেশি মধ্যবিত্ত শ্রেণী যিনি খুব একদম ইসের মধ্যে আছেন, একটা পরিশীলিত জীবন যাপনের মধ্যে থাকতে চান, দেখা গেলেই আবার অপরিশীলিত নানা ধরনের অভিব্যক্তি, অ্যাটিটিউড, কথাবার্তা, রস করা, এগুলো আছে।
তা আমার প্রবন্ধটা আমি সংক্ষেপে এভাবেই বললাম যে কি আমি আসলে দেখাতে চেয়েছি। এখন হুমায়ুন পড়ার অভিজ্ঞতাটা, আমার পাঠ অভিজ্ঞতাটা আমি বলি। আমি যেটা বললাম যে স্কুলে থাকতে আমি প্রথম হুমায়ুন পড়ি, তারপর আসলে হুমায়ুনের প্রতি আমার যে খুব আকর্ষণ তৈরি হয় এবং আমি অনর্গল পড়ে যাই, সেরকম কিছু ঘটে নাই। এবং পরে আমি যখন আসলে দীর্ঘ সময় আর হুমায়ুন পড়ি নাই, আমার মনে আছে যে আমি দুইটা উপন্যাস পড়েছি। একটা হচ্ছে হলুদ হিমু কালো র্যাব। হলুদ হিমু কালো র্যাব পড়ার কারণ নিশ্চয়ই আপনারা জানেন যে তখন র্যাব আসছে, বিএনপি শাসন ক্ষমতায় আছে, তারা র্যাব নিয়ে আসছে, র্যাবের পোশাক কালো আর হিমুর পোশাক হলুদ। এটা নিয়ে একটা স্যাটায়ার, এবং সম্ভবত হলুদ হিমু কালো র্যাবে জাতীয় সঙ্গীতকেও প্যারোডি করা হয়, আমার যতদূর মনে পড়ছে আর কি, শিওর না এখন। তো সেই আগ্রহের জায়গা থেকে, পলিটিক্যাল আগ্রহের জায়গা থেকে আমি হুমায়ুন আহমেদের হলুদ হিমু কালো র্যাব পড়ি, এবং তার জ্যোৎস্না ও জননীর গল্প নিয়ে অনেক আলোচনা হয় যে হুমায়ুন মুক্তিযুদ্ধ নিয়ে তার লেখালেখি নাই, আগ্রহ নাই। তখন জ্যোৎস্না ও জননীর গল্প বের হয়, সেটা পড়লাম। তো এরপর আবার হুমায়ুনের প্রতি আমার এক ধরনের বিরাগ তৈরি হয়। আমি তার মৃত্যুর পরে অন্যান্য বিষয়গুলো পড়ি। তো প্রবন্ধে আমি একটা কথা বলেছি যে আপনি দেখেন শঙ্খনীল কারাগার, সেখানে হুমায়ুনের যে ভঙ্গি, মানে দেখবেন যে একটা ঘরের মধ্যে হুমায়ুনের বেশিরভাগ উপন্যাস বলি, মানে উপন্যাস সবগুলোকে আমি উপন্যাস বলতে রাজিও না, ছোট ছোট জিনিস, যেমন আমি নির্বাসন পড়লাম। এই যে আজম ভাই আমাকে বলার পর হুমায়ুন নিয়ে আমি লিখবো কিনা, তখন আমি প্রস্তুতি স্বরূপ আমার বাসায় ছিল হুমায়ুনের প্রেমের উপন্যাসের একটা বই, কয়েকটা উপন্যাসের সংকলন, সেখানে আমি নির্বাসন নামে একটা উপন্যাস পড়লাম মাত্র কয়েক ঘন্টা। মানে একটা মেয়ের বিয়ে হবে, সেই মেয়েটা বিয়ে হবে, সেই বিয়ের প্রস্তুতি। এবং হুমায়ুনের, আমি প্রবন্ধেও লিখেছি যে হুমায়ুনের বিয়ে জিনিসটা তার প্রচুর উপন্যাসে আছে। আজ হিমুর বিয়ে, এরকম আরো কয়েকটা নাম আছে, আজ অমুকের বিয়ে, এবং উপন্যাসের ভেতর বিয়ে। আমি যেমন পরে পেন্সিল আঁকা পড়ছিলাম কালকে রাত পর্যন্ত, শেষ করতে পারি নাই, সেখানেও বিয়ের প্রসঙ্গটা আছে। সেখানে যে শিল্পপতি লোকটা, সে রাবেয়া তার বউ, তাকে বিয়ে করে, বিয়ের সময় বিয়ের পর যখন তাকে ঘরে নিয়ে আসে, যেটাকে বাসর ঘর বলে, সেখানে উনি তার সেই বউকে কিভাবে দেখতেছেন, এই দৃশ্যটা হুমায়ুনে অনেকবার আছে, মানে বিয়ের প্রসঙ্গটা আছে। তো নির্বাসনেও সে বিয়ে করার জন্য প্রস্তুতি চলতেছে, এবং বিয়ের যে বিবরণ, ধরেন সাধারণ বিবরণ সমস্তই, যেহেতু হুমায়ুনের গল্প বলার একটা মানে ভঙ্গি আছে, গল্প বলতে পারে, স্টোরি টেলার, ফলে আমরা পড়ে যাই। কিন্তু আসলে এই সমস্ত বিবরণের মধ্যে নতুন কিছু কি আমরা পাই কিনা, আমার কাছে, আমি জানি না মানে অন্যদের কেমন লাগে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই বিয়েটা, ধরেন বিয়েতে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, তারপর গড়াগড়ি খাচ্ছে কাদাতে, হইচই হচ্ছে, বাবা খুব অস্থির হয়ে ছুটতেছে, হ্যাঁ এই হচ্ছে না, সেই হচ্ছে না, প্যান্ডেল আসবে, বাবুর্চি আসবে, এই ধরনের ডেসক্রিপশন গুলো হুমায়ুনে ঘন ঘন আছে। তো আমি যখন নির্বাসন করলাম, কয়েক ঘন্টা একটা গল্প, খুবই ছোট, এটা আসলে উপন্যাস না। এখন হয় কি যে প্রকাশক উপন্যাস বলে চালায়া দেয়, হয়তো লেখক এটাকে উপন্যাস হিসেবে ওন করে না, কিন্তু প্রকাশক যখন পাবলিশ করে বইটা বা পাবলিসিটি করে, তখন সে বলে যে এটা একটা উপন্যাস, কিন্তু আসলে উপন্যাস কি না সেটা লেখকের আর বলার সুযোগ থাকে না। যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে এরকম একটা ঘরের মধ্যে, শঙ্খনীল কারাগারেও দেখবেন একটা ঘরের মধ্যে, অর্থাৎ আমি একটা হরাইজন পাচ্ছি না, মানে একটা ল্যান্ডস্কেপ হুমায়ুনে আমি সেভাবে পাই না। মধ্যাহ্নের কথাও আছে আমার প্রবন্ধে, মধ্যাহ্নে আমরা পাই, মধ্যাহ্নে হুমায়ুনের একটা চেষ্টা আমরা দেখতে পাই যে তিনি নিজের যে লেখার ভঙ্গি, নিজের যে ফরমেশন, সেটা থেকে বের হয়ে একটা নতুন কিছু করার চেষ্টা করছেন, কিন্তু কতটা পারছেন সেটা আবার আরেকটা আলোচনার বিষয়। সেটাও আমার প্রবন্ধে আছে যে তিনি কতটা পেরেছেন। কিন্তু হুমায়ুনের, আমি বলতে চাইছি যে এরকম, মানে একটা নির্দিষ্ট একটা এলাকা, মানচিত্রটা খুব বড় না, কিন্তু হুমায়ুনের উপন্যাসে সুনির্দিষ্ট এক একটা উপন্যাসে, সবগুলো উপন্যাস মিলাই হয়তো আমরা একটা ভাস্ট এরিয়া পাবো, একটা আমাদের যে বাংলাদেশ ভূখণ্ড, এখানকার সাইকোলজি, সেটা পাবো, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি যখন একটা নির্দিষ্ট উপন্যাস পড়তে যাচ্ছি, সেখানে কিন্তু আমি বড় কোনো ল্যান্ডস্কেপ পাচ্ছি না, বড় কোনো ঘটনা, দিনের মানে দীর্ঘ সময় নিয়ে একটা জিনিস পাচ্ছি না। হলুদ হিমু কালো র্যাবের প্রসঙ্গটা আমার প্রবন্ধে নাই, সেটা পরে আমার মনে হয়েছে যে এই প্রসঙ্গটা একটু থাকতে হইতো, কিন্তু এটা আমার কাছে খুব জরুরিও মনে হয়নি। কারণ হলুদ হিমু র্যাবের মানে হুমায়ুনের যে একটা ভঙ্গি, মজা করা, আনন্দ দেয়া, মানে সাহিত্য জীবনকে তিনি মনে করেন আনন্দদায়ক। যেমন পেন্সিলে আঁকা পড়ি,
সেই উপন্যাসের যে শিল্পপতি ক্যারেক্টারটা সে সুইসাইড করতে যায় কারণ হচ্ছে সে বিস্ময়ের ক্ষমতা হারায় ফেলছে। মানে সে আর কেন বেঁচে থাকবে? তার বাসায় বেড়াতে আসছে একটা লোক, মোটামুটি তারই বয়সী, সে ছাদে গোলাপ বাগান দেখে বিস্মিত হয়ে যাচ্ছে যে এই গোলাপ বাগান, এত সুন্দর ফুল, তুমি তো আগুন লাগাই দিছো ছাদে। হ্যাঁ, কিন্তু ওই লোকটা, ওই শিল্পপতিটার জীবনের প্রতি সকল বিস্ময় উনি হারায় ফেলছে, এবং যেহেতু তার বিস্ময়ের অনুভূতি নাই, ফলে তিনি সুইসাইড করতে যান, এবং সুইসাইড করবেন কি করবেন না এই ডিলেমার মধ্যে উনি চলতে থাকেন। উপন্যাসটাও মোটামুটি ওইভাবে আগাইতে থাকে, এবং তিনি সাইকিয়াট্রিস্ট দেখান, বিভিন্ন কিছু করেন। কিন্তু হুমায়ুনে দেখবেন যে এই যে বিস্ময়, মানে মানুষের এই বিস্মিত হওয়ার অনুভূতি না থাকলে সে তখন একটা পরিণতির দিকে যাইতে চায় বা চিন্তা করে। এটা কিন্তু আপনি অন্যান্য উপন্যাসেও পাবেন। যেমন পেন্সিল আঁকা পড়িতেই সেই শিল্পপতিটা, সে যাচ্ছে জাপানে সে একটা 5 স্টার হোটেলে উঠছে, সেখানে রিসেপশনিস্ট, সেই রিসেপশনিস্ট দেখতে রোবটের মতো। আমার কাছে মনে হয়েছে যে হুমায়ুন তো আরো অন্যান্য জায়গায় এরকম বলছেন যে একজন রিসেপশনিস্ট বা একজন কেউ, তিনি রোবটের মতো, এখান থেকে যে উত্তরটা দেওয়া হবে সে পাল্টা একটা উত্তর দেবে, অর্থাৎ অটোমেটেড একটা সিস্টেম। তো এই যে, কিন্তু আমি পাঠক হিসেবে এক্সপেক্ট করি যে সে জাপানিজ মেয়ে, তারও একটা কিছু গল্প, একটা ডেসক্রিপশন বা তাকে নিয়ে কিছু একটা বলা, তার ভেতরে যাওয়া, এই বিষয়গুলো থাকে। কিন্তু হুমায়ুন কখনো সেই পথে হাঁটেন না। এবং মানে ওই পেন্সিল আঁকা পড়ি উপন্যাসটা কিন্তু সুন্দর। শুরুই হয় একটা মেয়ে, তার আবার 3টা নাম থাকে উপন্যাসে, একটা টেপি, একটা হচ্ছে রেশমা, আর একটা হচ্ছে মিতু। মিতু তার অরিজিনাল নাম, পারিবারিক, সে একাই সংসার চালায়, তার বাবা মারা গেছে, তার ভাই হচ্ছে একটা খুনের মামলার আসামি হয়ে জেলে আছে, তার মা এবং আরেকটা বোন থাকে, তার নাম ঝুমুর। সেই মিতু আবার প্রেম করে সম্ভবত মাহতাব বা এরকম একটা নাম, একটা ছেলের সঙ্গে, আর সে টেপি হয়ে হচ্ছে মানে যৌন ব্যবসায় নামে। আর রেশমা হিসাবে সে ফিল্মের এক্সট্রা হিসাবে কাজ করে। রেশমা নামে সে ফিল্মের এক্সট্রা হিসাবে কাজ করে, কাজ পায় না, দিনে সকাল থেকে রাত পর্যন্ত খাটলে 250 টাকা পায়। এই হচ্ছে ভালো। কিন্তু উপন্যাসটা শুরুই হচ্ছে ওই টেপিকে দিয়ে, টেপি শুয়ে আছে সেই শিল্পপতির সাথে, তাকে দিয়ে, এবং হুমায়ুন যেটা করে কথার পিঠে কথা, হেয়ালি, একটু রস করা, টুইস্ট করা, হ্যাঁ, এভাবে উপন্যাসটা আগাচ্ছে। কিন্তু যেমন আমি একটু আগে বললাম ফ্যামিলির কথা, রেস্টুরেন্টের কথা, যেমন শুটিং হচ্ছে, শুটিংয়ে সেখানে নায়ককে বেঁধে রাখা হয়েছে। নায়ক হচ্ছে হামলা করছে চোরাকার বাড়িতে, রাস্তানায় হামলা করতে গিয়ে ধরা পড়ছে, সন্ত্রাসীরা তাকে বেঁধে রাখছে, এখন তাকে আগুন দেওয়া হবে। কিন্তু শুটিংটা শুরু হচ্ছে না কোনো একটা কারণে, ক্যামেরার একটা লেন্স নাই, লেন্স আনতে হবে। এর মধ্যে সেই নায়ক খেপে গেছে। সব ডেসক্রিপশনই কিন্তু এমন না যে আমরা জানি না, মানে কোনো, আমরা যারা ঢাকা শহরে চলাফেরা করি বা বইপত্র পড়ি, পেপার পড়ি, কিংবা আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিই, তাদের কাছে কিন্তু এফডিসি শুটিং কিভাবে হয় এইটা জানার খুব একটা মানে ইয়ে নাই, মানে আমার গ্যাপ থাকার কথা না আর কি। কিন্তু হুমায়ুন অবশ্যই একটা বিষয় আছে, হুমায়ুন লিখতেছেন তো আজ থেকে কত বছর আগে, সেই 90-2000 সাল, ধরেন 20-25 বছর আগে। ওই উপন্যাসের যে সংকলন, সেখানে একটা সমস্যা আমি খেয়াল করছি যে কোন সালে কত উপন্যাসটা লেখা সেটা দেয়া থাকে না। এটা একটু দিলে সুবিধা হয়, তাহলে লেখককে বুঝতে আমাদের সুবিধা হয় উনি কোন সালে কোন ন্যারেটিভটা বা কোন ডেসক্রিপশনটা দিচ্ছেন, কোন কাহিনীর কথা বলতেছেন। তো যেটা হচ্ছে পেন্সিল আঁকা পড়িতে আমি ধরে নিলাম যে অনেক আগের কাহিনী, যখন আমরা হয়তো বিচিত্রা ম্যাগাজিন পড়ি কিংবা ইত্যাদি, ওই সময়কার, মানে 90 বা 90 পরবর্তী সময়কার। ফলে সেই সময়ে এফডিসিতে কি হয় এইটা জানার ক্ষেত্রে পাঠকদের গ্যাপ বা ঘাটতি থাকতে পারে। ফলে এই যে এফডিসিতে শুটিং হচ্ছে, এই দৃশ্যকল্পটা হুমায়ুন যখন দেখাচ্ছেন, তখন পাঠকের মধ্যে এক ধরনের কৌতূহল, আগ্রহ তৈরি হয়। তা আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো, যেমন হুমায়ুনে এরকম আরো কিছু বিষয় আছে, যে ধরেন বিদেশ থেকে কেউ আসলো, মামা হোক, বড় ভাই হোক, যেই আসুক সেই কিছু একটা নিয়ে আসে, যেমন ওয়েজ বোর্ড সম্ভবত, বা কিছু একটা বোর্ড, ওইজা বোর্ড, এই ওইজা বোর্ড গল্পটা আছে আমার কাছে। সে একটা ভূত নামানোর জিনিস নিয়ে আসে, যেটা দিয়ে ভূত নামায়। তো ওইখানে নাসরিন নামে ওই ভাইয়ের বোন থাকে, সে ওই ওইজা বোর্ড মানে নিয়ে আসছে ভাই একটা অনেক বড় সুইটকেস। সবাই তো ভাবছে বিদেশ থেকে আসলে কি হয়, আমরা সবাই ভাবি যে কোনো মধ্যবিত্ত পরিবারের এটা হচ্ছে একটা কালচার নর্ম আর কি, যে বিদেশ থেকে আসলে অনেক কিছু নিয়ে আসবে। দেখা গেছে যে ওই ভাই সাবান, শ্যাম্পু, সামান্য জিনিস নিয়ে আসছে, যেগুলো আসলে বিদেশি শ্যাম্পু বাংলাদেশেই কিনতে পাওয়া যায়, গুলিস্তানে বা অন্য কোথাও।
কিন্তু ফলে সবাই হতাশ যে কিছুই নিয়ে আসলো না, ভাই নিয়ে আসছে একটা বিদেশি বউ বিয়ে করে। এখন বিদেশি বউ তো আমাদের পরিবার আমাদের সমাজ মানতে চায় না। বিদেশি বউ, সে কি খাবে কি পড়বে, সে তো নামাজ পড়বে না। ফলে সমাজে একটা কেলেঙ্কারি, এই কেলেঙ্কারির ভয় যে মধ্যবিত্ত পরিবারের মধ্যে কত, এটা আবার হুমায়ুনে আছে। তো সেই বিদেশি বউকে মেনে নিতে পারতেছে না মামা, এই মা বাবা, আবার বোন এর জন্য কিছু আনে নাই, ফলে বোনদেরও মন খারাপ। আবার ভাই বলতেছে সে ঘরে থাকবে না, বিয়ে করছে, বউ নিয়ে আসছে কিন্তু ঘরে থাকবে না, হোটেলে থাকতে হবে, কারণ ঘর গরম, ফ্যান নাই, এসি লাগবে। তো এরকম এই হচ্ছে হুমায়ুন গল্পটা ডেসক্রাইব করতেছে। সেই বোনটা সে নিয়ে আসছে, বোন এবং ওই ভাই কিন্তু আবার বলতেছে, যুক্তি দিচ্ছে, মানে হুমায়ুনের কিন্তু এই যে এক ধরনের মধ্যবিত্ত দশা থেকে কাটায় একটা আধুনিকতার দিকে যাওয়ার যে একটা প্রবল ঝোঁক, এবং তিনি সবসময় পাঠককে সেদিকে নিয়ে যেতে চাইছেন। বলে আমি শুরুতে যে কথা বলছিলাম যে আমাদের পরিবারে ওই যে একটা পরিবার আসতো বেড়াইতে, আমাদের একটা রিজিড পরিবারে মোর লাইভলি একটা পরিবার আসতো বেড়াইতে এবং মোর আধুনিক। ফলে হুমায়ুন সবসময় কিন্তু বাঙালি মধ্যবিত্ত, বাংলাদেশি মধ্যবিত্তকে বা বাঙালি মুসলমান মধ্যবিত্তকে আধুনিক হওয়ার কথা বলছেন সবসময়। এবং এই ভাই তর্ক করতেছে তার বউকে রাখলে কি সমস্যা, মানে সমাজের লোকজন বললে এটা তো কোনো ফ্যাক্ট না, যার পরিবার সে সেভাবে চলবে। যাই হোক, তো এই যে ওই বোর্ডটা থেকে ভূত নামায় নাসরিন, সেই ভূতটা নাসরিনকে বলে যে তুমি, তোমার পরিবারে এত অশান্তি, সেটা দূর হয়ে যাবে যদি তুমি ওই মেয়েটাকে, বিদেশি মেয়েটাকে মেরে ফেলো। সে নাসরিন কিছুতেই রাজি হয় না, সে কিভাবে মেরে ফেলবে, মানে খুনের পক্ষে তো যাওয়া যায় না। কিন্তু ওই যে বউটা যে একটা অশান্তি, সেটা আবার সে নাসরিন নিজেও মনে করে, কিন্তু মেরে ফেলার ডিসিশনে যেতে চায় না। কিন্তু ভূতটা তাকে বলে যে তুমি মেরে ফেলো। পরে একটা ঘরে আগুন লাগে, ওই বিদেশি বউটা যে ঘরে থাকে সেখানে আগুন লাগে, আগুন লাগলে ওই বউটা মারা যায়। কিন্তু রহস্যজনক ভাবে বউটা যে ঘর থেকে বের হয়ে আসবে, সেই দরজাটা বাইরে থেকে লক করা থাকে। ভূত তাকে, নাসরিনকে বলে দিছিল যে তুমি আগুন লাগবে এরকম, তুমি বাইরে থেকে লক করে দিও। কিন্তু নাসরিন লক করে নাই, কারণ সে তো ঘরেই আড্ডা দিচ্ছিল। তাহলে ভূতটা লক করছে। এখানে এই ভূতটা হচ্ছে আমাদের সেই সমাজ, প্রচলিত সমাজ, মান্ধাতা আমলের সমাজ, যে কাস্ট বিলিফ, হ্যাঁ, সেগুলো, সে হচ্ছে এই ভূতটা। এই ভূতটা সেই বউটাকে মেরে ফেলে। মানে হুমায়ুন সবসময় কিন্তু আমাদের যে পুরাতন সংস্কৃতি বলেন বা যে পুরাতন ট্যাবুগুলো আছে, সেগুলো সবসময় তিনি ভাঙতে চাইছেন। এটা ঠিক, হুমায়ুন তার সাহিত্যে খুব বড় কিছু করতে চান নাই। ওনার পছন্দের জিনিসই ছিল তার নিজের, তার সমাজের লোকজন, তার মানে বাংলাদেশি মধ্যবিত্ত পরিবার, এটা একদম পরিষ্কার। যে কারণে আমি মূলত প্রবন্ধে এই জিনিসটাই দেখাইতে চাইছি যে বাংলাদেশি মধ্যবিত্ত পরিবার হচ্ছে হুমায়ুনের। এবং হিমুও যখন আপনি দেখবেন, এখানে আরেকটা বিষয় বলি, হুমায়ুন যেটা আমি এখানে উল্লেখ করছি যে হুমায়ুনের গল্প বলার টেকনিকটা কি, এটা আমি অনেকদিন ধরে ফলো করছি। এবং বস্তুত হুমায়ুনের ফিকশনের চাইতে তার অপরাপর টেক্সটের প্রতি আমার আগ্রহ বেশি ছিল। তো পড়তে পড়তে আমি দেখলাম যে হুমায়ুন কিভাবে গল্প তৈরি করেন বা তিনি ফিকশনের কোন টেকনিকটা অবলম্বন করেন। যেমন তিনি বলতেছেন যে আমরা সিরাজুল ইসলাম চৌধুরীকে সবাই স্যার ডাকি। তা আমি যদি আজকে বলি যে সিরাজুল ইসলাম ভাই কেমন আছেন, তাহলে আমি যখন স্যারকে ভাই ডাকা শুরু করবো, তখনই কিন্তু একটা চমক তৈরি হবে যে এই ভাই ডাকতেছে কেন, নিশ্চয়ই কিছু একটা আছে। অথবা ধরেন যে হুমায়ুন বলতেছে যে আমাদের সকালে উঠে দেখলা যে তোমার পাশের বাসার একটা লোকের কপালে একটা চোখ উঠছে, তখন তুমি কি করবা, মানে মানুষ, এই যে মানুষকে চমকে দেয়া। ফলে হুমায়ুনের একটা জিনিস হচ্ছে, মানে টেকনিক হচ্ছে চমকে দেয়। সে কিন্তু চমকে দেয়, যেমন হিমুর স্যান্ডেল নাই বা হচ্ছে পাঞ্জাবির পকেট নাই, টাকা নাই, সে সমস্ত রকম হিসাবের বাইরে। হ্যাঁ, ফলে মধ্যবিত্তের মতো এই যে এক ধরনের মানে টাকা বা ফ্যাসিনেশন, টাকার প্রতি, সম্পদের প্রতি, অর্থের প্রতি, এগুলো সমস্ত কিছু, ওই যে বললাম শিল্পপতিটা, তার সব আছে, কিন্তু সে সুইসাইড করতে চায়। কিন্তু আবার মধ্যবিত্ত বা একটা নিম্নবিত্ত পরিবার, তার নানা রকম সংকট, সেই সংকটটাকে জীবন্ত করে তুলতেছে। আর যার সবই আছে, সে মৃতর মতো করে আছে, সে নির্জীব হয়ে যাচ্ছে দিনে দিনে, বেঁচে থাকবে কেন সেটাই খুঁজে পাচ্ছে না। নীল বোতাম নামে একটা গল্প আছে, সেটার কথা আমার এখানে আছে। নীল বোতাম গল্পটা হচ্ছে ওই যে একটা মধ্যবিত্ত পরিবার, একটা মধ্যবিত্ত ছেলে, তার সাথে একটা পয়সাওয়ালা মেয়ের এক ধরনের প্রেমের সম্পর্ক। তো সেই তাদের ওই যে মেয়েটা, তার বাবা বাড়িতে গোলাপ গাছ টাছ থাকে, অনেক কিছু, এবং সেই ছেলেটা কিভাবে যেন একটা নীল বোতাম সংগ্রহ করে। নীল বোতামটা কি আমার এখন মনে করতেছে না,
কিন্তু মানে মূল বিষয়টা হলো যে আমি যেটা বলতে চাচ্ছি যে ওই ছেলে তো ওই ভাবে যে ওই মেয়ের সাথে তার প্রেম হবে, কিন্তু বাসায় গিয়ে দেখে যে ওই মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, তার সাথে তার প্রেম হবে না। এখানে বিষয় হলো যে ধরেন যে গোলাপ, মানে গোলাপ গাছ, গোলাপ বাগান, মানে ধরেন পয়সাওয়ালারা কি করে, গোলাপ বাগান ছেটে ছুটে সুন্দর করে রাখে, কিন্তু মধ্যবিত্ত কি, মানে মধ্যবিত্তের কাছে কিন্তু কাঁটা সহ গোলাপ, মানে এই যে গোলাপ এবং কাঁটা দুটা মিলেই কিন্তু গোলাপ। আর বড় লোকের কাছে সে কাঁটা বা ইত্যাদি ইত্যাদি সব ছেটে ছুটে একটু পরিষ্কার সুন্দর পরিচ্ছন্ন করে রাখতে চায়। ফলে হুমায়ুন সবসময় মধ্যবিত্তকে ওন করছেন এবং মধ্যবিত্তের জীবনটাকেই তিনি যাপন করতে চাইছেন বা এনজয় করতে চাইছেন, এবং মধ্যবিত্তকে সেভাবেই বলে গেছেন যে তুমি জীবনটাকে এনজয় করো, তুমি হচ্ছে চাঁদের আলো দেখো, বৃষ্টিতে ভেজো। যেমন ওই যে পেন্সিলে আঁকা পরি, ধরেন যে মেয়েটা সকাল থেকে রাত পর্যন্ত খাটে 250 টাকায়, সে তার বোন জ্যোৎস্না দেখতেছে, মানে এখানে তো এই পরিবারের পক্ষে জ্যোৎস্না উপভোগ করার যে রুচি বা মানসিকতা বা প্রবণতা সেটা থাকার কথা না, কিন্তু হুমায়ুনে আছে। মানে হুমায়ুন সবসময় মধ্যবিত্তের কে কেন্দ্র করে তার সমস্ত কিছু তৈরি করতে চাইছেন, তার সাহিত্য। তো এইটা খুব ইন্টারেস্টিং আমাদের এখানে, মানে মধ্যবিত্তকে এত ভালোভাবে বোঝা, এত নিবিড়ভাবে বোঝা, এবং সেখান থেকে যে একটা উল্লম্ফন বা আক্তার যেমন ইলিয়াসের মতো যে মার্ক্সবাদী একটা রাজনীতির মধ্য দিয়ে মধ্যবিত্তকে হচ্ছে তার উত্তরণ ঘটাইতে হবে, এরকম কোনো দিকে হুমায়ুন যান নাই। তিনি বলছেন যে তুমি এই করো, হ্যাঁ, যেমন শাড়ি পরো, শাড়ি পরো, তুমি মধ্যবিত্ত নারীটা কি এমন একটা ছেলেকে পছন্দ করে যার যে উচ্ছন্নে যাওয়া বলতে যার ভ্যাগাবন্ড টাইপ, মানে যার টিউশনি করে চলে, চাকরির ঠিক নাই, পকেটে টাকা থাকে না, সিগারেট খায়, রিক্সায় ঘোরে আর বৃষ্টিতে ভিজতে যায়। এই যে মানে বাবা সম্বন্ধ করে বিয়ে দিয়ে দিবে, মধ্যবিত্তকে এই সমস্ত জায়গা থেকে হুমায়ুন আহমেদ বের করে আনতে চায়। এটা হচ্ছে হুমায়ুন সাহিত্য নিয়ে আমার কথা। কিন্তু আমি সবসময় যে সমস্যাটায় পড়ি, বিশেষ করে এখন পড়ছি, হুমায়ুন অবশ্য নিজেও বলে গেছেন যে তিনি কিশোর বয়স্কদের জন্য লিখছেন। যদি প্রাপ্তবয়স্ক কেউ বা যার বুঝজ্ঞান আছে এরকম কেউ পড়ে, তাহলে তাকে তিনি আহম্মক বা এরকম কিছু একটা বলছেন, যেটা আমি সমরেশ মজুমদারের ইন্টারভিউতে পড়ছি, আর কোথাও পড়ছি কিনা মনে নেই, কিন্তু আমি রেফারেন্সটা দিতে পারবো আর কি। সমরেশ মজুমদারকে হুমায়ুন আহমেদ এ কথা বলে গেছে। তো আমার কাছে সেটা ঠিক মনে হয়েছে যে আমি যখন পড়তে গেলাম হুমায়ুন আহমেদের কোন একটা ধরেন কৃষ্ণপক্ষ উপন্যাসটা, আমার কাছে শুরুতে ভালো লাগতেছিল যে ওরা দুজন মানে কোর্টে গিয়ে বিয়ে করে, কোর্টে গিয়ে বিয়ে করার বিষয় হুমায়ুনের উপন্যাসে আরো পাবেন। কোর্টে গিয়ে বিয়ে করে, বিয়ে করার পর তারা একটা বন্ধুর বাড়িতে গিয়ে ওঠে, আর যে ছেলেটা সে থাকে দুলাভাইয়ের বাড়িতে। যেদিন বিয়ে করছে সন্ধ্যার সময় বন্ধুর বাড়িতে বউকে রেখেই সে দুলাভাইয়ের কাছে ছুটে যায়। দুলাভাইয়ের খুব ভয় থাকে, সে দুলাভাইয়ের তাকে সবসময় ধমক দেয়। সে দুলাভাই তাকে একটা চাকরি ঠিক করে দেয়, আর মানে দুলাভাই জানেও না যে সে বিয়ে করছে, সে চাকরি ঠিক করে দেয় আর কি, মানে দুটো একই সময় ঘটে গেছে। সে চাকরি ঠিক করে দেয়, সেই চাকরিটা হচ্ছে চট্টগ্রামে। ওই ছেলে চট্টগ্রামে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে মারা যায়। অ্যাক্সিডেন্ট হয়, শুধুমাত্র মানে অ্যাক্সিডেন্টের বর্ণনাটাও হুমায়ুন দিচ্ছেন খুব ফানি, যে ওরা উঠছে একটা পিক আপে, এরকম একটা বাহনে, আর একটা ট্রাক তাদের সাথে দুষ্টামি করতেছে, তাকে কখনো সাইড দিচ্ছে না, অন্য সব গাড়িকে সাইড দিয়ে দিচ্ছে, কিন্তু ওই পিক আপটাকে সাইড দিচ্ছে না। তো তারা ওরা হচ্ছে ওই ট্রাকটাকে চলে যাওয়ার জন্য চা খাইতে নামছে। তো চা খাইতে নেমে 10-15 মিনিট ব্যয় করছে যেন ট্রাকটা অনেক দূর চলে যায়, কিন্তু ওরা গিয়ে দেখলো যে না, ট্রাকটা তাও যায় নাই। ট্রাকটা ঠিক ওদের সাথে দুষ্টামি করতেছে, ট্রাকের উপর দুইটা লোক বসে হাহা করে হাসতেছে। মানে এই যে একটা ফানি ডেসক্রিপশন, ওইরকম একটা সময় যখন একটা অ্যাক্সিডেন্ট হবে একটু পরে এবং আর কেউ আহত হবে না, এবং সেই পিক আপের ভেতরেও একটা পরিবার ওঠে, একটা মেয়ে ওই ছেলেটার কোলে বসে যায়, তারপর তারা সিগারেট খায়, নানা ধরনের আরো হুমায়ুনীয় যে সমস্ত কথাবার্তা আলাপ সেগুলো আছে। কিন্তু দেখেন কোনো টেনশন নাই, ফানি একটা মুহূর্তে ওই পিক আপটা অ্যাক্সিডেন্ট করলো, পড়ে গেল রাস্তার পাশে, আর ওই ছেলেটা হচ্ছে গুরুতর অ্যাক্সিডেন্ট করলো, ঢাকা মেডিকেলে আসলো, তারপর সে মারা যায়। তো মানে উপন্যাস শুরু হয়েছে যেভাবে, মানে আমি ভাবতেছিলাম যে ধরেন ওরা চট্টগ্রাম যাবে, চট্টগ্রাম গিয়ে চাকরিটা করবে, করার পরে তারপর সে আবার আসবে, ওই মেয়ের আবার আরেকটা বিয়ের সম্পর্ক চলতেছিল, তাকে পাত্র দেখা এগুলো চলতেছিল, ওই পাত্র তাদের বাসায় আসতেছিল, এগুলো আছে। কিন্তু আমি ভাবছি যে আমার কাছে উপন্যাসটা কখন আরো উপভোগ্য কিংবা আরো মনে রাখার মতো হইতো, যখন বিষয়গুলো আরো বাড়তো। কিন্তু দেখা যাচ্ছে হুমায়ুন খুব দ্রুত উপন্যাস শেষ করে দেন, হ্যাঁ, খুব দ্রুত শেষ করে দিয়ে
খুব সংলাপ, একটার পর একটা সংলাপ, শুধু সংলাপ সংলাপ, কথার পিঠে কথা, কথা কাটাকাটি, এই। তো ফলে আমার কাছে মনে হচ্ছে যে প্রতিভা ছিল, হুমায়ুনের যে উইট ছিল, তার যে বোঝার, অর্থাৎ মানুষকে, বাংলাদেশের মধ্যবিত্তকে বোঝার তার যে ক্ষমতা, সক্ষমতা, সেটা যদি তিনি ডিটেইলিং এর মাধ্যমে ব্যবহার করতেন, তাহলে আমরা অনেক ভালো ভালো উপন্যাস পাইতে পারতাম। কিন্তু সেটা হয় নাই। সেটা না হইলেও যেটা হয়েছে আমার কাছে মনে হয় সেটা গুরুত্বপূর্ণ। যেমন আমি এখানে লিখছি যে বাঙালি মুসলমান পরিচয়, তা হুমায়ুন কিন্তু এটাকে নির্মাণ করার চেষ্টা করছেন, সেটা মধ্যাহ্নে, বিশেষ করে মধ্যাহ্নের অংশটুকু এখানে আছে। কিন্তু আপনি দেখবেন যে আপনারা দেখবেন যে আমাদের অন্যান্য উপন্যাসে এইভাবে বাঙালি মুসলমান, অর্থাৎ আয়াতুল কুরসি পড়তেছে এমন কোনো চরিত্র অন্য উপন্যাসে কি আছে? আসলে নাই। বা ধরেন এরকম হুমায়ুনের হাদিস কোরআনের অনেকগুলো বিষয়ে আপনি পাবেন। হুমায়ুন সবসময় কিছু ট্রেডমার্ক আছে হুমায়ুনের, যেমন সে দৈব বিষয়গুলোকে সে গুরুত্ব দেয়, মানে দৈব থেকে কিছু একটা ঘটবে। যেমন একটা বেয়ারিং চিঠি, একটা গল্প আছে যে চিঠি আসে, বাড়ির কর্তার নামে একজন নারী চিঠি পাঠায়, ওই নারীকে কেউ চেনে না, কর্তাও চেনে না, চিঠি পাঠায়, চিঠিতে যা লেখা হয় ওই পরিবারে তাই ঘটে, ছোট গল্প। তো এরকম, এবং শেষ চিঠিটা আসে সাদা, সাদা মানে ওই গৃহকর্তা হয়তো মারা যাবে, কিন্তু হুমায়ুন দেখান না চিঠিটা কে লেখে। তো হুমায়ুন সবসময় এরকম একটা দৈব, একটা মিস্ট্রি, হুমায়ুন সবসময় একটা মিস্ট্রি পাবেন, মানে সবকিছুতে একটা মিস্ট্রি পাবেন। ভূত, মিসির আলীর প্রসঙ্গটা এখানে নাই, আমার পরে মনে হচ্ছে থাকতে পারতো, তো না থাকাতেও খুব বেশি সমস্যা নাই। আমি মিস্ট্রি বিষয়টা উল্লেখ করছি, কিছুটা আলোচনাও করছি। হুমায়ুনের সবসময় একটা মিস্ট্রি নিয়ে থাকেন তিনি, ভূত ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, বা ভূত নামানো, নানা কিছু। যেমন এই যে এই পর্যন্ত আপনার মাটির নিচে থাকলে শিকড় গজায় যাবে, নানা কিছু মিস্ট্রি। এই মিস্ট্রি বিষয়টাও মধ্যবিত্তের খুব পছন্দ। হ্যাঁ, মানে আবার হুমায়ুন খুব সাইন্টিফিকও, বিভিন্ন ভাবে তিনি সাইন্টিফিক, মানে তার আপনি দেখবেন যে একটা রোগের বর্ণনা দিচ্ছে, সেই রোগের আসলে কারণ কি কি হচ্ছে শরীরের ভেতরে, নানা রকম টার্মিনোলজি তিনি জানতেন, কেমিস্ট্রির বা হচ্ছে মেডিকেল সায়েন্সের, সেটা একটা আছে। তো হুমায়ুন হচ্ছে এই, মানে আমি একটা সাবজেক্ট দিয়েছি মায়া, মমতা ও মিস্ট্রি। মানে হুমায়ুনের মধ্যে মায়া আছে, মধ্যবিত্তের মায়া, মমতা, মানে মায়া মমতা একই জিনিস, যদিও সূক্ষ্ম পার্থক্য আছে, আর হচ্ছে মিস্ট্রি আছে এই। আর হুমায়ুন হচ্ছে একজন হিউমারাস রাইটার, মানে আমাদেরকে আনন্দ দেন। তো এরকম আনন্দ, আমাদের যে মুখ ভার করে রাখা, গম্ভীর সিরিয়াস একটা সাহিত্য, সেটা থেকে হুমায়ুন আমাদের মুক্তি দিচ্ছেন, যে আমরা সিরিয়াস সাহিত্য। এখন দেখবেন, মানে আমরা যখন গল্প উপন্যাস লিখি আমাদের উপর একটা চাপ আসে যে আমরা ইলিয়াস ধারায় আর লিখবো না, আখতারুজ্জামান ইলিয়াসের মতো জটিল জটিল বাক্য করে, কিংবা শহীদুল জহিরের মতো দীর্ঘ বাক্য লিখে, কিংবা ধরেন অন্যান্য মাহমুদুল হকের মতো। এবং হুমায়ুনের আরেকটা বিষয় আমি বলি, যে মাহমুদুল হককে পড়তে গিয়ে আমার মনে হয়েছে তার বেশিরভাগ উপন্যাস শেষ হয় না, হুমায়ুন শেষ করে যাইতে পারেন, মানে লেখার যে দক্ষতা, তার মানে অর্গানাইজিং ক্যাপাসিটি, সেটা হচ্ছে উনি শেষ করে যেতে পারেন উপন্যাসটাকে, মানে একটা এন্ডিং আমরা পাই। কিন্তু ওই যে ডেসক্রিপশনের মধ্যে হারায় যাওয়ার যে একটা টেন্ডেন্সি আমাদের বাংলা সাহিত্যে এখনকার পরবর্তী দশকের লেখকদের মধ্যে আমি দেখছি, যে তারা একটা বর্ণনা শুরু করেন, সেটার মধ্যে হারায় যান, পরে উপন্যাসটা কোথায় চলে যায় হুঁশ থাকে না। হুমায়ুনের সেটাও আছে। ফলে হুমায়ুন যেটা করছেন, আমাদের সময়ে ওই ভারী গাম্ভীর্যটাকে উনি ভেঙে দিচ্ছেন। ফলে আমরা এখন সহজ সহজ বাক্যে যেন পাঠক বুঝতে পারে, এবং বাংলাদেশের মধ্যবিত্তের মনেই আমরা ঢুকতে পারি, এই প্রবণতাটা, মানে এই ঝোঁকটা হুমায়ুন আমাদের মধ্যে তৈরি করে দিয়ে গেছেন। আরো অন্যান্য বিষয় নিয়ে আলাপ হইতে পারতো, যেমন প্রবন্ধে, সেটা হলো হুমায়ুন ইন্ডিয়া বিরোধী লেখক। উনি অবশ্যই ইন্ডিয়া বিরোধী লেখক, কিভাবে ইন্ডিয়া বিরোধী লেখক সেটাই প্রবন্ধে থাকতে পারতো। তারপর হচ্ছে পূর্ববঙ্গের ভাষা, মানে সাহিত্য ভাষারই বিষয়, ভাষা নিয়েও আলাপ করতে হইতো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এগুলো আরেকটা জটিল, প্রায় ৭,০০০ লিখে ফেলছি, আরো লিখবো, মানে ঠিক সময় সংকুলানো হচ্ছিল না, আবার এটা একটা পরিশ্রমেরও কাজ, অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে করতে হয়। তো ফলে এই দুইটা বিষয় আমি উল্লেখ করি নাই, কিন্তু দুইটা বিষয় আমি একটু বলি, মানে বিশেষ করে পূর্ববঙ্গের ভাষা, ইন্ডিয়ার সাথে আমাদের সাহিত্যের বিরোধ, এটা তো এক ধরনের জানাশোনা বিষয়। খুব সহজ বিষয় হচ্ছে ওদের বই আমাদের এখানে আসে, আমাদের বই ওদের ওখানে যাইতে খুব ঝামেলা করতে হয়, এটা একটা অন্য জিনিস, কিন্তু মানে এটা লেখালেখির জিনিস না। কিন্তু ভাষা বিষয়ে পূর্ববঙ্গের ভাষার একটা ঝোঁক এখন আছে, একটা আলাপ আবার উঠতেছে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে। কিন্তু পূর্ববঙ্গের ভাষা মানে কি হচ্ছে, আমি
কলকাতার ভাষায় আমরা এতদিন কথা বলতাম, এখন আমরা আরবি ফার্সি শব্দ ঢুকাই সেটাকে পূর্ববঙ্গের করে ফেলবো। বিষয়টা তো তা না। মানে পূর্ববঙ্গের ভাষা নিয়ে তো আসলে যে একাডেমিক কাজ হওয়া দরকার সেটা এখানে হয় নাই। না হওয়ার কারণে আমাদের মধ্যে এই যে ঝোঁক, মানে ভাষার ক্ষেত্রে যে আমরা আরবি ফার্সি ঢুকাই সেটাকে পূর্ববঙ্গের করে তুলবো একটা। আরেকটা হচ্ছে যে ক্রিয়াপদে খাইছি গেছি লিখলেই পূর্ববঙ্গের হয়ে যাবে। আমি দুইটার কোনোটারই পক্ষে না। এখন হুমায়ুন আহমেদ যেটা করছেন যে আমি লিখছিও যে জটিল কোনো শব্দ নাই ওনার, এমন একটা শব্দ নাই যেটা আপনাকে ভাবাবে যে এই শব্দটার মানে কি, এই সেই। খুব একেবারে মুখের ভাষা, একেবারে আপনার পরিবারে যেটা বলি, শুদ্ধ কথায় যেটা বলি, আমি এতক্ষণ ধরে যেটা বললাম, খুব বেশি জটিল কোনো শব্দ ভাষা ব্যবহার না করে হুমায়ুন হচ্ছে একদম মুখের ভাষায় কথা বলেন। একদম মুখের ভাষায় কথা বলাটা পড়তে গেলে একটু কেমন লাগে, মানে আমরা যখন একটু সিরিয়াস পাঠক তার মুখের ভাষাটা আমরা ঠিক নিতে পারি না। ফলে হুমায়ুনের ভাষা নিয়ে একটু বলা যেত। আরেকটা হচ্ছে যে আরেকটা আমি সমস্যা বলবো, যেটা একটু আগে আমি বলছি, সেটা বলে শেষ করবো। সেটা হলো একটানা পড়ে যাওয়া। আমি ঠিক একটানা পড়ে যাওয়া সাহিত্যের পাঠক হইতে চাই না আর কি। মানে একটানা পড়ে যাওয়াটা একটা সমস্যা। একটানা পড়লাম, পড়ে আবার শেষ করে ফেলাম, ফলে পড়ার সময়টুকু যে আসলে কি ঘটলো এই সময় ব্যয় ছাড়া তো অন্য কিছু না। সাহিত্যকে আমি খুব বেশি কিছু দিতে বা নিতে বলি তা না, কিন্তু ঠিক একটানা পড়ে যাওয়ার এই যে ট্রেন্ড, একটু একটু মানে পড়তে যেন আমি সময় নেই, আমি যেন ক্যারেক্টারটার সাথে ইনভলভ হয়ে বুঝতে থাকি, তাকে তার ল্যান্ডস্কেপ, তার ভূমি, তার ভাষা, তার পরিবার ইত্যাদি ইত্যাদি বুঝতে বুঝতে যেন পড়তে পারি। এই হুমায়ুন যদি এই ধরনের হইতো আমার খুব ভালো লাগতো। আমি জানি না এতক্ষণ কি বললাম। সবাইকে ধন্যবাদ। আল্লাহ শুধু বিদ্যুৎ। এবার প্রবন্ধের ওপর আলোচনা। প্রথমে আলোচনা করবেন কথা সাহিত্যিক অধ্যাপক আহমেদ মাওলা। আমি অধ্যাপক আহমেদ মাওলাকে আলোচনা করবার জন্য বিনীত অনুরোধ করছি। বাংলা একাডেমি আয়োজিত আমাদের সময়ের সবচেয়ে পাঠকপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে আমি বাংলা একাডেমি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত বাংলা একাডেমির মহাপরিচালক প্রবন্ধকার সালাউদ্দিন শুভ্র, আলোচক অধ্যাপক সুমন রহমান এবং আজকের স্বাগত বক্তা ডক্টর সরকার আমিন, আর আপনারা যারা শুনছেন তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা, অপ্রতিম ভালোবাসা। সালাউদ্দিন শুভ্রের কথা শুনছিলাম। আপনারা সবাই জানেন শুভ্র নামে হুমায়ুন আহমেদের একটা ক্যারেক্টারই আছে শুভ্র। তো সে শুভ্রের সঙ্গে সালাউদ্দিন শুভ্রের একটা কোথাও মিল আছে। সহজভাবে সালাউদ্দিন আমরা দিতে পারছি যে হুমায়ুন আহমেদকে তার অভিজ্ঞতা, তার পাঠ অভিজ্ঞতা বিনিময় করেছে। আসলে হুমায়ুনকে কিভাবে পাঠ করা যায় বা হুমায়ুন আদৌ আমাদের বাংলাদেশের সাহিত্যে কি করেছেন এবং কিভাবে করেছেন, কতটুকু করেছেন, সেগুলো নিয়ে আমরা হয়তো অনেকভাবে আলোচনা করতে পারি। আমাদের বাংলা একাডেমির মহাপরিচালক, আজকের মহাপরিচালক, তিনি নিজেও একটি বই লিখেছেন হুমায়ুন আহমেদ নিয়ে। সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ পাঠ পদ্ধতি ও তাৎপর্য। এর অর্থাৎ এই যে আমাদের এখানে হুমায়ুনকে আমরা যেভাবে পাঠ করছি বা যেভাবে পাঠ করা দরকার সেই পাঠটা মনে হয়। এর প্রধান কারণ হচ্ছে আমরা আজকে এটা সালাউদ্দিন শুভ্রের বক্তব্যের মধ্যে শুনতে পেয়েছি যে তিনি অসম্ভব জনপ্রিয় ছিলেন। আমি এই জনপ্রিয় শব্দটি তার সম্পর্কে, হুমায়ুন আহমেদ সম্পর্কে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কিন্তু আমি এই জনপ্রিয় শব্দটি ব্যবহারের পক্ষে না। আমি মনে করি তিনি সবচেয়ে বেশি পাঠকপ্রিয় ছিলেন। পাঠকপ্রিয় শব্দটি আমি ব্যবহার করতে চাই। জনপ্রিয়তার একটা সমস্যা হচ্ছে এই যে আমাদের এখানে জনপ্রিয় শব্দটিকে আমাদের যে কোনো কারণে হোক পাঠক রুচি আমাদের এখানে বেড়ে ওঠে নাই বা গড়ে ওঠে নাই।
এবং সাহিত্য রুচি, সাহিত্য শিল্প সাহিত্যের যে আমরা বলে থাকি, সেই অর্থে আমরা আসলে সাহিত্যকে যদি বিবেচনা করতে যাই একাডেমিক আঙ্গিনায়, একাডেমিক দৃষ্টিকোণ থেকে, তখন সেটাকে জনপ্রিয় শব্দটিকে খুবই তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে দেখা হয়। কারণ হচ্ছে জনপ্রিয়তা মানে হচ্ছে মনে হচ্ছে এর মধ্যে কোনো সাহিত্য মান নেই, শিল্প মান নেই, এইরকম একটি মনোভাব আমাদের মধ্যে তৈরি আছে, মানে জারি আছে। যার কারণে আমাদের এখানে জনপ্রিয় সাহিত্যকে খুব একটা ভালো চোখে দেখা হয় না, এবং জনপ্রিয়তাকেও মূলত আমাদের এখানে সন্দেহের চোখে দেখা হয়। সুতরাং আমি প্রথমে তাকে তার পাঠকপ্রিয়তা কিভাবে আমরা বিবেচনা করব। পাঠকপ্রিয়তা এই যে তার বই সবচেয়ে বেশি বিক্রি হয়। একটা পরিসংখ্যান অনুযায়ী বলা যায় যে তার বই এক মেলায় 40,000 বা 50,000 কপি বিক্রি হতো। এটা দিয়ে যদি আমরা তার পাঠক চাহিদা বা পাঠকপ্রিয়তা যাচাই করি এবং কারা তার পাঠক, সেটাও আমরা একটু দেখব। এখানে সালাউদ্দিন শুভ্র তার যে প্রায় 7,000 শব্দ বলছে সেই দীর্ঘ প্রবন্ধ উপস্থাপন করেছে। আমি ওই প্রবন্ধের মধ্যে, যদি ওই প্রবন্ধের মধ্যেই সেই সীমাবদ্ধ থাকেনি, সে নিজের অভিজ্ঞতার কথাই সবচেয়ে বেশি বলেছে। সেখানে সে 7টি শিরোনামে ভাগ করেছে। একটা হচ্ছে বাংলাদেশের মধ্যবিত্ত, আরেকটা হচ্ছে হুমায়ুনে কি আছে, আরেকটা হচ্ছে মায়া মমতা মিস্ট্রি, আরেকটা হচ্ছে বাজারি সাহিত্য, মানে হুমায়ুন বাজারি সাহিত্য করেছেন, এটা হয়তো তিনি বলতে চেয়েছেন। আর বাঙালি মুসলমান পরিচয়, যেটা কিছুক্ষণ আগে তিনি বললেন, বাঙালি মুসলমানের যে বৈশিষ্ট্যগুলোর কথা বললেন, এবং পূর্ববঙ্গীয় বাঙালি মুসলমানদের যে সমাজ, যে ভাষা, যে সংস্কৃতি, যে আচার উচ্চারণ, সেটার কথা তিনি বলছেন। আরেকবার হচ্ছে হুমায়ুনের লেখার কৌশল, লেখার কৌশলের কথাও তিনি বলেছেন। তার যে অসাধারণ সম্মোহনী যে স্টোরি টেলিং এর যে বিষয়টি আছে, তো আমরা এই বিষয়গুলো দেখে হয়তো বিব্রত হতে পারি যে আমরা হুমায়ুনকে কোন দিক থেকে কিভাবে পাঠ করলে হুমায়ুনকে আমরা খুঁজে পাবো, হুমায়ুন আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠবে। আমি বিস্তৃত করব না, প্রধান বিষয় হচ্ছে যে জায়গাটায় ফোকাস করতে চেয়েছেন আমাদের সালাউদ্দিন শুভ্র, সেটা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। এই মধ্যবিত্ত শ্রেণী কিন্তু আমাদের সেই গমনোত্তরের সেই বাংলার মধ্যবিত্তের মানে আত্মবিকাশ এরকম না, বিষয়টা সেরকম না। এরকম কঠিন কঠিন বিষয়ে আমি যেতে চাই না। সেই মধ্যবিত্ত শ্রেণী হচ্ছে বিভাগ উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই প্রতিষ্ঠা 1921 সাল এবং এর পরবর্তীতে 1947 সালের যে দেশ বিভাগ, এই দেশ বিভাগ উত্তর ঢাকা শহর কেন্দ্রিক গড়ে ওঠা যে নতুন মধ্যবিত্ত শ্রেণী, এই মধ্যবিত্ত শ্রেণীকে সবচেয়ে বেশি বুঝতে পেরেছিলেন আমাদের হুমায়ুন। এই মধ্যবিত্ত শ্রেণী আবার ওই কলকাতার মধ্যবিত্ত শ্রেণী না। আমাদের যেটি সমস্যা হয়েছে সেটি হচ্ছে বোঝার ক্ষেত্রে, সেটা হচ্ছে এই যে কলকাতায় যে ব্রিটিশ উপনিবেশ শাসিত কলকাতা নগর হয়ে ওঠা রাজধানী সূত্রে সেখানকার যে মধ্যবিত্তের বিকাশ, মধ্যবিত্ত, সেই মধ্যবিত্তের সঙ্গে আমরা ঢাকার গড়ে ওঠা নতুন গড়ে ওঠা মধ্যবিত্তকে এক শ্রেণীতে বা এক দৃষ্টিকোণ থেকে এক ক্যাটাগরিতে দেখলে মনে হয় আমাদের কোথাও ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্যই হয়তো এক জায়গায় খুব সাহস করে সালাউদ্দিন শুভ্র বলেছেন তিনি ভারত বিরোধী লেখক। ভারত বিরোধিতার বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের, অর্থাৎ এই যে আমরা এখন স্বাধীন একটা বাংলাদেশের কথা বলছি এবং এই স্বাধীন ভূখণ্ডের কথা বলছি, এবং ঢাকার নগরায়ন এবং ঢাকার নাগরিক মধ্যবিত্ত সমাজ, এই মধ্যবিত্ত সমাজের যে আশা আকাঙ্ক্ষা, এই স্বপ্ন কল্পনা এবং যাপিত জীবন, এই যাপিত জীবনকে হুমায়ুন আহমেদের সবচেয়ে বেশি তিনি তাকিয়েছেন তাদের দিকে, এবং এই মধ্যবিত্তকে তিনি তার লেখায় হাজির করেছেন। এই মধ্যবিত্তের কি দেখুন, আমরা দেখতে পাই যে হুমায়ুন আহমেদের প্রথম দিকের যে লেখাগুলো আছে, যেমন নন্দিত নরকে কিংবা
সংকটের কারাগার, ওই পর্যায়ে ছিলেন তিনি পরিবার কেন্দ্রিক। আমরা দেখতে পাবো যে এই পরিবার, এটা সালাউদ্দিন শুভ্র বলেছেন, সে তার নিজের পারিবারিক যে আবহ, সেই আবহকে মানে আপনাদের সামনে উপস্থিত করে বা হাজির করে সে তার হুমায়ুন পাঠের অভিজ্ঞতা বর্ণনা করেছে। আসলে হুমায়ুন পাঠের এটাও একটা পদ্ধতি, এই পদ্ধতিতেও আমরা হুমায়ুনকে পাঠ করতে পারি। কিন্তু এই যে একটা আরামদায়ক গদ্য শৈলী এবং গল্প বয়ানের এক মনোরম মুন্সিয়ানার কারণে হুমায়ুন আহমেদ পাঠক প্রিয় হয়ে উঠলেন এবং তার মৃত্যুর প্রায় এক যুগ পরও তার পাঠক প্রিয়তা এতটুকু কমেনি। এটাই হচ্ছে সবচেয়ে বিস্ময়কর কারণ। বাংলার ছোট গল্পে আমি মনে করি যে হয়তো তাকে আমরা সবাই অন্যভাবে দেখি, কথা সাহিত্যিক হিসাবে দেখতে গিয়ে তার উপন্যাসগুলোর উন্নতার কথা সালাউদ্দিন শুভ্র বলেছেন যে তার কাছে কোনো কোনো উপন্যাসকে ঠিক উপন্যাস মনে হয়, এটাও ঠিক। এবং ছোট গল্পের ক্ষেত্রে তিনি এত অসাধারণ কিছু কাজ করেছেন যেগুলো বাংলা ছোট গল্পের বিশ্ব মানের ছোট গল্প তিনি তৈরি করেছেন বা লিখেছেন, সৃষ্টি করেছেন। যদিও আমাদের জাতীয় ইতিহাস কিংবা বাংলা অঞ্চলের জনগোষ্ঠীর অতীত ইতিহাস নির্মাণের মতো বড় প্রকল্পে তিনি কখনো হাত দেননি, যেটা সালাউদ্দিন শুভ্র বলছেন। তিনি নিজেও এটা কোথাও হয়তো অন্যভাবে বলেছেন। অর্থাৎ আমরা যেটাকে বলি যে যেটা হয়তো আমরা ক্লাসিক উপন্যাসের কথা বলবো, আমরা দস্তয়েভস্কির কথা বলবো, আমরা যদি ইয়ের কথা বলি, হেমিংওয়ের কথা বলি, সেভাবে যদি আমরা বলি, অথবা বঙ্কিমচন্দ্র কিংবা আমাদের এখানকার রবীন্দ্রনাথ, তারা যেভাবে লিখেছেন ঠিক ওই মাপের না, ওই ভাবে নয়। উপন্যাসের অনেক অপূর্ণতা রয়েছে তার, এবং কখনো কখনো মনে হয়েছে এটি একটি ছোট গল্পকেই উপন্যাস করে তোলা হয়েছে। ৮০ পৃষ্ঠার একটা মানে উপন্যাস, এটা কি উপন্যাসের পরিপূর্ণতা তৈরি হয়? এর মধ্যে কি একটি মানব জীবনের সম্পূর্ণ মানব জীবন খুঁজে পাওয়া যায়? যদিও আধুনিক উপন্যাসের নানা সংজ্ঞা আছে। আমরা যদি মিখাইল বাখতিনের দৃষ্টিকোণ থেকে তার উপন্যাস পাঠ করতে চাই, তাহলে বিষয়টি অন্যরকম হবে। হয়তো পাঠ অভিজ্ঞতা আমাদের ভিন্ন হয়ে যাবে। অথবা আমাদের এখানকার যে উপন্যাসিক ধারা, সেটা হচ্ছে দেবেশ রায় যেভাবে বলেন যে আমাদের এখানে বঙ্কিমচন্দ্র থেকে আরম্ভ করে এই পর্যন্ত আমাদের ঢাকার উপন্যাসিক যারা আমাদের একবারে আমাদের এখানে আখতারুজ্জামান রিয়াজ পর্যন্ত আমরা যদি দেখি, সেটা হচ্ছে উপন্যাসের একটা উপনিবেশিক মডেল আমাদের এখানে তৈরি হয়েছে। এই উপনিবেশিক মডেলকে আবার মানে তিনি খারিজ করে দিয়ে তিনি বাংলা মডেলকে উপস্থাপন করতে চেষ্টা করেছেন। এবং এই উদাহরণ দিতে গিয়ে তিনি প্রায়শই বলেছেন কমল কুমার মজুমদারের কথা, এবং দেবেশ রায় নিজেও এইরকম উপন্যাস লিখে নিজে নজির স্থাপন করেছেন। আমাদের এখানে অমিয় ভূষণ মজুমদারের কথা, এবং আমাদের হুমায়ুন আহমেদের কোনো তত্ত্ব কিংবা কোনো রাজনৈতিক মতাদর্শ, কোনো দর্শন দ্বারায়, যেটা হয়তো একটু করে বলতে চেষ্টা করেছেন যে মার্ক্সীয় দৃষ্টিকোণ কিংবা কোনো জীবন দর্শন, রাজনৈতিক দর্শনকে, রাজনৈতিক পার্টি রাজনীতিকে তিনি তার উপন্যাসে প্রদান করে দিলেন। তিনি কি করতে চেয়েছেন তাহলে উপন্যাসে, সেটা আমরা বলি। আমাদের কাছে বিস্ময়কর মনে হয় যে তিনি তার সৃজনশীলতা বিশ্ব মাপের ছিল, তবু তিনি কেন ক্রমাগত পাঠক চাহিদা মাথায় রেখে লিখতেন এবং ক্রেতার বাজারে তাকে ক্রেতার বাজার তাকে নিয়ন্ত্রণ করতেন। এটা আমাদের কাছে খুব বিস্ময়কর মনে হয়। সেটা একটা রহস্যময়। শিল্পমান কিংবা সাহিত্য রুচি নয়, ভোগ উপভোগের বিলাসী চাপিয়ে তাকে চরিত্র সিরিজের দিকে যেতে হয়েছে। চরিত্র মানে হচ্ছে এই যে হুমায়ুন বারবার হিম চরিত্রের দিকে যাচ্ছেন, হিম চরিত্র নিয়ে অনেকগুলো উপন্যাস লিখেছেন আমরা দেখতে পেয়েছি। তারপরে মিসির আলীর চরিত্র নিয়ে অনেকগুলো উপন্যাস তিনি লিখেছেন। এই যে মানে চরিত্র সিরিজের পুনরাবৃত্তি ঘটিয়ে তিনি প্রকাশকদের চাহিদা পূরণ করতে হয়েছে তাকে,
এবং সাহিত্যের সঙ্গে যেটি হয়তো মানে শৈল্পিক মানের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখতে চাই, যেটা একাডেমিক বিবেচনায় প্রায়শই হয়তো সংগতিপূর্ণ। পৃথিবীর অন্য প্রান্তের বিবেচনা হয়তো আলাদা, কিন্তু আমাদের বাংলাদেশ অঞ্চলে শিল্প বিচারের জনপ্রিয়তাকে সন্দেহের চোখে দেখা হয়। আমি সেটা আগেই বলেছি। এর প্রধান কারণ হচ্ছে আমাদের এখানে উপনিবেশিক মনস্তত্ত্ব। উপনিবেশিক মনস্তত্ত্ব কি? সেটা হচ্ছে উপনিবেশ উৎপাদিত মধ্যবিত্ত শ্রেণী গুণ এবং মানের উৎকর্ষ এবং রুচির দোহাই দিয়ে থাকে। গুণ এবং মানের দিক থেকে সেটা উৎকৃষ্ট কিনা, এটা একটি মধ্যবিত্তের চাহিদা, মধ্যবিত্তের মান, এবং মধ্যবিত্ত সবসময় এটার দোহাই দিয়ে থাকেন। এবং দেখতে পাই যে এবং আধুনিকতা, যেটা হয়তো আধুনিকতা বলতে উনি আসলে কি বুঝিয়েছেন সেটা আমার কাছে স্পষ্ট নয়। হুমায়ুন আধুনিক হতে চেয়েছেন কিনা সেটা আমার অনেক সন্দেহ হয়। পশ্চিমী ধাপ, অর্থাৎ আধুনিকতার নামে আমরা যে পাশ্চাত্য ধারণা পোষণ করে থাকি, যেটাকে তো আইডিয়া বা আরোপণমূলকতা বলা হয়, সাহিত্যের ধারাকে মানে আমাদের আধুনিক সাহিত্য ক্রমাগত জনবিচ্ছিন্ন একটি ধারা তৈরি করে। সেটা আমরা উপনিবেশিক ক্যালকাটার সাহিত্য পাঠের মধ্যে আমরা দেখতে পাই। সেটার মধ্যে গণসম্পৃক্ততা ছিল না। আমাদের বাংলাদেশের সাহিত্য তাই। এবং এই মধ্যবিত্ত মানে বিচ্ছিন্নতার মধ্যেও আমাদের হুমায়ুন আহমেদ কিভাবে এত বেশি পাঠকপ্রিয়, বা আপনাদের ভাষায়, অনেকের ভাষায় সেটাকে জনপ্রিয় হয়ে উঠলেন, সেটাই হচ্ছে সবচেয়ে বিস্ময়কর বিষয়। এবং আমরা দেখতে পাই যে হুমায়ুন আহমেদের যে সৃষ্টিশীলতা, তার মধ্যে মানে পরিপূর্ণভাবে আমাদের বাংলাদেশ ভূখণ্ড হাজির ছিল। এই যে বাংলাদেশ ভূখণ্ড, এখানকার জনগোষ্ঠী, এখানকার আচার, এখানকার ভাষা, এখানকার মানুষের বিশ্বাস, সংস্কৃতি ইত্যাদি তার উপন্যাসে খুব যত্নের সঙ্গে আমি মনে করি যে পরিচর্যা হয়েছে। সেই ভূখণ্ডের নাম হচ্ছে বাংলাদেশ। তার যাপিত সমকালের ঢাকার মধ্যবিত্ত শ্রেণীর দৈনন্দিনের সংস্কৃতি। জহির রায়হানের উপন্যাসের মধ্যে বা গল্পের মধ্যে আমরা প্রথম এর চিরকুটা দেখেছি, সেটা হচ্ছে 60-এর দশকের যেই মানে ঢাকা, ওই ঢাকা কিছু ছবি আমরা জহির রায়হানের মধ্যে দেখতে পাই, এবং সেটার বিস্তৃতি বা নির্মাণ আমরা পরিপূর্ণভাবে পাই হুমায়ুন আহমেদের মধ্যে। এবং হুমায়ুন আহমেদের যে পাঠ এবং তাৎপর্য, সেটা আমরা হয়তো ওইভাবেই গ্রহণ করতে পারি, যেটা আমাদের বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আজম নির্দেশ করেছেন। যে আবেগ এবং প্রেমকে আমরা হয়তো মানে আমরা আবেগকে আমরা প্রেম হিসেবে চিহ্নায়ন করে থাকি, সামাজিক প্রচলিত প্রথায়, চিহ্ন ব্যবস্থায় সেটাকে আমরা হয়তো সঠিকভাবে প্রকাশ করতে পারি না। আধুনিকতা, ব্যক্তি স্বাতন্ত্র্য, নাগরিকতা, সমাজ মনস্তত্ত্ব, দেশপ্রেম, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রাজনীতির সঙ্গে দেশপ্রেমকে এক ধরনের মিশিয়ে উপন্যাসকে মহিমান্বিত করার যে চেষ্টা, এসব চেষ্টা হুমায়ুন আহমেদের মধ্যে আমরা দেখতে পাই। যদিও তিনি আমাদের বড় ধরনের বিশেষত মুক্তিযুদ্ধ নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন হুমায়ুন আহমেদ, এবং সেই কাজগুলো আপনারা দেখবেন যে একটু ভিন্ন রকমের। সেটা অন্যদের মতো নয়, যেটা হয়তো আমরা শওকত ওসমানে দেখবো, যেটা হয়তো শামসুল হকে দেখবো, সেরকম নয়। হুমায়ুনের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। আমরা আগুনের পরস্পরের কথা বলতে পারি, অথবা জ্যোৎস্না জননীর গল্পের কথা বলতে পারি, যেটা হয়তো আমাদের এখানে ওইভাবে চর্চিত হয়, আমরা দেখতে পাই। আমি আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে হুমায়ুন আমাদের এখানে যেভাবে পাঠ করা হয়, সেটা হচ্ছে এই যে যারা পাঠ করেন তারা অনেকটা অবসর বিনোদনের জন্যই পড়ে থাকেন, তারা সিরিয়াস পাঠক নন, তারা হুমায়ুনকে ওইভাবে দেখেন না।
তারা নিজের ভোগ উপভোগের বিলাসী যাপনের জন্য পড়ে থাকে। আর যারা আমাদের এখানে সিরিয়াস পাঠক, যারা মূলত সাহিত্যকে সময় নিয়ে সাহিত্যকে বোঝার জন্য, আমাদের এখানকার সংস্কৃতিকে বোঝার জন্য, সাহিত্যের শিল্প মান তৈরি করার জন্য বা শিল্প মান বিচারের জন্য যারা পাঠ করেন, সাহিত্য পাঠ করেন, তারা সবসময় হুমায়ুন আহমেদ পড়তে অনাগ্রহী ছিলেন। ফলত হুমায়ুন আহমেদ আমাদের কাছে অপঠিত হয়ে গেছে একটা শ্রেণীর কাছে, এবং তাদের কাছে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়েছে। আরেকটা হচ্ছে এই যারা পড়েছেন তারা মধ্যবিত্ত শ্রেণী, যেটাকে আমরা জনপ্রিয় বলছি, পাঠকপ্রিয় বলছি, তারা হয়তো অতটা সিরিয়াস ভাবে হুমায়ুন আহমেদকে পাঠ করতে পারেন। এই জায়গায় আটকে আছে আমাদের হুমায়ুন আহমেদ। সালাউদ্দিন শুভ্রের কথায় আমরা আসলে এটাই বুঝতে পারি যে তিনি কোনো তত্ত্ব কিংবা আদর্শকে লালন কিংবা পরিচর্যার জন্য তার লেখাতে মোটেই চেষ্টা করেন। তিনি এই বিষয়টাকে খুব চমৎকারভাবে একটি জায়গায় বলেছেন। আমি এই বিষয়টাকে একটু আপনাদের সামনে উপস্থিত করতে চাই। তিনি নিজেই সেটা বলছেন যে বাজারি লেখক আর তুচ্ছ লেখক। তিনি বলছেন, মানে আত্মজীবনীমূলক একটি রচনা, সেটা হচ্ছে ফাউন্টেন ফ্যান। সেখানে তিনি বলছেন, বাজারি লেখক মানে তুচ্ছ লেখক, তেল, সাবান, পেঁয়াজ, কাঁচামরিচ বিক্রেতা টাইপের লেখক। এদের বই বাজারে পাওয়া যায় বলে বাজারি। যাদের বই বাজারে পাওয়া যায় না, তাদের বাড়িতে কার্টুন ভর্তি থাকে, তারা মহান লেখক, মুক্ত বুদ্ধির লেখক, কমিটেড লেখক, সত্য সন্ধানী লেখক। তাদের বেশিরভাগের ধারণা তারা কালজয়ী করে ফেলেছেন। এরা বাজারি লেখকদের কঠিন আক্রমণ করতে ভালোবাসেন। কঠিন আক্রমণ করতে ভালোবাসেন কিভাবে বলছেন? কালজয়ী এসব মহান লেখকের সঙ্গে মাঝে মাঝে আমার দেখা হয়। এমন একজনের সঙ্গে আমার কথোপকথন হচ্ছে। হুমায়ুন আহমেদ নিজেই কথোপকথন বলছেন। তিনি তো আপনারা জানেন যে সংলাপ নির্ভরতা হচ্ছে তার একটা উপন্যাসিক কৌশল। সংলাপ, চরিত্রের মুখে সংলাপের পর সংলাপ বসিয়ে দিয়ে তিনি স্টোরি টেলিং করতেন। এটাই হচ্ছে তার শিল্প কৌশলের একটা গুরুত্বপূর্ণ দিক। তিনি বলছেন, কেমন আছে, মানে বাজারি লেখকের সঙ্গে কালজয়ী লেখকের কথা হচ্ছে। কেমন আছেন? হ্যাঁ জি ভালো। ইদানিং কি কিছু লিখছেন? হ্যাঁ, একটা সস্তা প্রেমের উপন্যাস লেখার চেষ্টা করছি। যতটা সস্তা হওয়ার দরকার ততটা সস্তা হচ্ছে না, অস্বস্তিতে আছে। আপনার দোয়া চাই আরেকটা যেন সস্তা উপন্যাস লিখতে পারি। কালজয়ী লেখক খুব গম্ভীর। আপনি কি মহান কোনো লেখায় হাত দিয়েছেন? কালজয়ী, না, আপনার রসবোধ ভালো, আচ্ছা পরে কথা হবে। এই যে কালজয়ী উপন্যাসিকের সঙ্গে বা লেখকের সঙ্গে তার যে সংলাপ, সস্তা প্রেমের উপন্যাস লেখেন, এই নামে তার অনেক বদনাম রয়েছে বাজারে। অর্থাৎ আমাদের এখানকার একটা শ্রেণী যারা মূলত বুদ্ধিজীবী শ্রেণী, তারা সবসময় হুমায়ুন আহমেদের লেখাকে অসাহিত্য হিসেবে গণ্য করেছে। এটাই হচ্ছে আমাদের হুমায়ুন পাঠের সবচেয়ে বেশি সমস্যা। আমরা এতক্ষণ আলোচনা শুনলাম। আসলে সালাউদ্দিন শুভ্র তার নিজের অভিজ্ঞতা থেকে হুমায়ুনকে আমাদের সামনে যেভাবে হাজির করেছেন, আমি হয়তো এর কিছু মাত্র ক্রিটিক বা সমালোচনা করেছি, যেটা হয়তো আপনাদের মনোভূত হবে কিনা জানি না। কিন্তু আমি মনে করি যে হুমায়ুন আহমেদ আমাদের এখানে আবিষ্কারের অনেক অনেক জায়গা রয়েছে। হুমায়ুন আহমেদ আমাদের বাংলাদেশের লেখক। আমাদের এই বাংলাদেশ নামে যেটাকে আমরা চিনি, যতটুকু চিনি, এই ভূখণ্ডের মানুষের আচার আচরণকে পরিচর্যা করেছেন তার উপন্যাসে, তার কথা সাহিত্যে। তিনি আমাদের বাংলাদেশের লেখক। যে অর্থে আমাদের সালাউদ্দিন শুভ্র বলেছেন তিনি ইন্ডিয়া বিরোধী লেখক, তিনি ইন্ডিয়া বিরোধী হওয়ার দরকার নেই, কিন্তু বাংলাদেশের লেখক হওয়া দরকার। স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রথম বাংলাদেশি লেখক হচ্ছে হুমায়ুন আহমেদ। এই হচ্ছে আমাদের কাছে হুমায়ুন আহমেদ পাঠের একটি অভিজ্ঞতা। সবাইকে অনেক ধন্যবাদ।